আয়নাঘর যেসব খবর সংবাদ মাধ্যমে এসছে তা একেবারে লোম দাঁড় করানোর মতো নিঃসন্দেহে একটি সভ্য সমাজে এই ধরনের উদাহরণ হতে পারে না। তবে এর ফাঁকে কিছু প্রশ্ন হচ্ছে, নানানজন নানা রকম প্রশ্ন করছেন। কেউ বলছেন এর মধ্যে এই 6 মাসে এটা সংস্কার করা হয়েছে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর। কেউ বলছেন ফ্যান কেন, নতুন ফ্যান, নতুন টয়লেটের জিনিসপত্র বা আরো আনুষঙ্গিক বিভিন্ন বিষয় এখানে উঠে আসছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে মতো ইলেকট্রিক চেয়ার যেটি দিয়ে শক দেওয়া হচ্ছে বলছে, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। এমন সময়ে আরো একটি ভিন্ন খবর, বিবিসি বলছে আয়নাঘর পরিদর্শনে না ডাকায় ভুক্তভোগীদের অনেকের ক্ষোভ। কেউ কেউ এও প্রশ্ন তুলেছেন, আচ্ছা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি কেন এখানে ছিলেন না? থাকাটা স্বাভাবিক ছিল বা থাকার মতোই, যেহেতু এটা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়। বিবিসি বলছে সরকার নির্বাচিত কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীর সঙ্গে নিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। খুবই একেবারে স্পেসিফিক বলছে যে কিছু নির্বাচিত গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বুধবার সকালে ঢাকার আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় অবস্থিত 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ওই বন্দিশালাগুলো ব্যবহার হতো, যেগুলো অবস্থান পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর কার্যালয় সংলগ্ন এলাকায় বলে জানানো হয়েছে। গত 15 বছরে গুমের শিকার ব্যক্তিদেরকে ওইসব বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা একটা বিভৎস দৃশ্য, বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন অধ্যাপক ইউনূস। আয়নাঘর নামে পরিচিত পাওয়া গোপন এসব বন্দিশালা পরিদর্শনের সময় সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও ছিলেন অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে। তাদের মধ্যে নামগুলো দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে আওয়ামী লীগ আমলে গুমের শিকার জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রয়াত নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি উপদেষ্টাদের সঙ্গে ছিলেন। জামাত ইসলামী আরেক প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাসেমও সেখানে উপস্থিত ছিলেন। তবে এই সফরে সঙ্গী হিসেবে ডাক পায়নি আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক, সবচেয়ে আলোচিত এবং গুমে প্রথম প্রতিবাদকারী সংগঠন। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি, এটা খুবই দুঃখজনক, বিবিসি বাংলাকে বলছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়ক সঞ্জিদা ইসলাম। তারপরও অন্য সূত্র থেকে বিষয়টি জানতে পেরে সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠনটি। আমরা তাদেরকে জানাইছিলাম যে 12-13 বছর ধরে যারা আন্দোলন করছে ভিকটিম পরিবারের, তাদের একজন প্রতিনিধি সেখানে থাকা দরকার, কিন্তু সেটা না করে তারা পছন্দ মতো কিছু লোক নিয়ে গেছে বলেন মিস ইসলাম। এভাবে পরিদর্শনের বিষয়ে জানতেন না আলোচিত আরেক ভুক্তভোগী মাইকেল চাকমা। মাইকেল চাকমার কথাও বলা হয়েছে, একজন ইন্ডিয়ান সাংবাদিককে নেওয়া হয়েছে, তিনিও তার পোস্টে মাইকেল চাকমা সম্পর্কে বলেছেন, কিন্তু মাইকেল চাকমা স্বয়ং নিজেই ওখানে নাই। আজকে যে তারা যাবে সে ব্যাপারে আমাকে কিছুই বলা হয়নি। আমি জানতে পারছি আজকে সকালে মায়ের ডাকের কাছ থেকে। তারপর মিডিয়ায় নিউজ দেখলাম বিবিসি বাংলাকে বলছিলেন 5 বছরের বেশি সময় আয়নাঘরের নাম গোপন নামক বন্দিশালায় আটক থাকা মিস্টার চাকমা। পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীয় রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা বলছিলেন যে বুধবার তিনি সশরীরে ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারলে গুম কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ জোগাড়ে সহায়তা করতে পারতেন। ছবি দেখে আমি কিছু জায়গা চিনতে পারছি, আমাকে যদি বলতো আমি দেখিয়ে দিতে পারতাম কোন জায়গায় কি ছিল, কি ঘটেছিল, কিন্তু আমার সঙ্গে তো কেউ যোগাযোগ করে না, বলছেন মিস্টার চাকমা। আসলে রিপোর্টটি অনেক বড়, সেই জায়গায় আমি আর বিস্তারিত গেলাম। দেখেন 2টা পয়েন্ট, একটা হচ্ছে আমান আজমি গেছেন, ঠিক আছে, মির কাসেম আলীর ছেলে গেছেন, কিন্তু যে 2টি ঘটনা খুব আলোচিত, এই মাইকেল চাকমা এবং মায়ের ডাক, তাহলে কি প্রশ্ন উঠবে না যে কেন তাদেরকে কি ইচ্ছাকৃত অ্যাভয়েড করা হয়েছে নাকি অন্য ভিন্ন কিছু? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান।